হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিভি একাডেমিতে। আমি তোমাদের সোপম স্যার। তো চলে এসেছি তোমাদের জন্য এনএম জিএনএম 2024 এর ফিজিক্যাল সায়েন্সের একটা সেট নিয়ে। তো আজকে আমরা কিন্তু তোমাদের যেই 500টা এমসিকিউ যে সিরিজ স্টার্ট হয়েছিল, আজকে কিন্তু তার ক্লাস নাম্বার 28। তো এর আগে কিন্তু অলরেডি আমরা 27টা ক্লাস করে ফেলেছি। তো যারা যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো করনি, অবশ্যই করে কিন্তু তোমরা ক্লাসগুলো করে নেবে। তার কারণ এক্সাম কিন্তু তোমাদের একদম সামনেই রয়েছে এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের খুবই একটা সাজেস্টিভ কোয়েশ্চেন। তো এর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের এক্সামে একদম কমন কোয়েশ্চেন। তো সেই জন্য খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করতে থাকো এবং ভালোভাবে কিন্তু তোমরা কিন্তু রিভাইজ করতে থাকো। এবং এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কিন্তু তোমরা জয়েন করবে। এবং ক্লাসগুলো থেকে তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে, কোনো রকম কোনো প্রবলেম থাকে, অবশ্যই করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল যেগুলো রয়েছে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেগুলোতে জয়েন করবে এবং অবশ্যই করে সেখান থেকে কিন্তু সমস্ত রকম হেল্প কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে। তো চলো আজকে আমাদের দেখে নিই কোয়েশ্চেনগুলো কি কি রয়েছে। সেট নাম্বার কিন্তু 28 নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো দেখো 500টা এমসিকিউর মধ্যে অলরেডি কিন্তু আমরা 405টা এমসিকিউ কিন্তু করে ফেলেছি। আজকে দেখো 406 থেকে করছি আমরা। তো দেখো আর কিন্তু বেশি কোয়েশ্চেন তোমাদের নেই। তো এগুলো যেগুলো দেওয়া হয়ে গেছে অলরেডি, অনেকগুলো কোয়েশ্চেন তোমাদের কিন্তু দেওয়া হয়ে গেছে। তো কোয়েশ্চেনগুলো বারবার করে কিন্তু তোমরা রিভাইজ করতে থাকো, বারবার করে কিন্তু প্র্যাকটিস করতে থাকো। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, বয়েলের সূত্রে পিভি এর লেখচিত্রের প্রকৃতি। তাহলে পিভি এর যে লেখচিত্র বয়েলের সূত্রে, সেই লেখচিত্রটা দেখতে কেমন হবে সেটা কিন্তু তোমাদেরকে জানতে চেয়েছে। অপশনগুলো দিয়েছি দেখো, সরলরেখা, বৃত্ত, অধিবৃত্ত নাকি সমপরাবৃত্ত। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, পি আর ভি এর লেখচিত্রটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখব লেখচিত্রটা দেখতে কেমন হচ্ছে। পি আর ভি বলেছে, তাহলে এই দিক বরাবর আমরা কিন্তু ধরবো পি এবং এই দিক বরাবর হয়ে যাচ্ছে ভি। ঠিক আছে, তাহলে এটা দেখতে কেমন হচ্ছে, বয়েলের সূত্রের ক্ষেত্রে এইটা কিন্তু দেখতে ঠিক এইভাবে হচ্ছে। ঠিক আছে, লেখচিত্রটা দেখতে কিন্তু এইভাবে হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে এর প্রকৃতিটা কেমন বা এটাকে দেখতে কেমন হচ্ছে, লেখচিত্রটাকে দেখতে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের একদম অধিবৃত্ত। ঠিক আছে, দেখতে কিন্তু আমাদের অধিবৃত্তের মতো হয়ে যাচ্ছে পি আর ভি এর যে লেখচিত্রটা রয়েছে বয়েলের সূত্রের ক্ষেত্রে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসছি আমরা। 407 কি বলছে, গ্যাসের অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার, ঠিক আছে, গতিশক্তি তার পরম উষ্ণতার কি হবে 407। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাচ্ছে, অপশন কি কি দেওয়া রয়েছে দেখো, সমান হচ্ছে, সমানুপাতিক হচ্ছে, ব্যস্তানুপাতিক হচ্ছে নাকি কোনোটাই নয়। তাহলে বলছে গ্যাসের অণুর গতিশক্তি তার উষ্ণতার, তার মানে উষ্ণতা বাড়লে গতিশক্তি কি হবে, উষ্ণতার সঙ্গে যদি আমরা গ্যাসের অণুর গতিশক্তি দেখি তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, সমানুপাতিক হবে। ঠিক আছে, সমানুপাতিক হবে। তার কারণ আমরা যদি দেখি যে উষ্ণতা বাড়ালে গ্যাসের অণুর গতিশক্তি কি হচ্ছে, ধীরে ধীরে বাড়ছে, আবার উষ্ণতা কমালে কিন্তু অণুর গতিশক্তি কিন্তু কমে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু সমানুপাতিক সম্পর্ক হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, 408 কি বলছে, বলছে দেখো আয়তন স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের অণুগুলি, আয়তন স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করলে, একই কোয়েশ্চেন কিন্তু আবার দিয়েছে তোমাদেরকে দেখো 408। ঠিক আছে, অ্যান্সার কিন্তু একই হবে, শুধুমাত্র কথাটা একটু তোমাদেরকে চেঞ্জ করে দিয়েছে। কি বলছে, আয়তন স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিবেগ, ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুর গতিবেগ বৃদ্ধি পাবে। ঠিক আছে, অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের, অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুর গতিশক্তি কিন্তু বৃদ্ধি পাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, ওকে 409 কি বলছে দেখো, উষ্ণতা স্থির রেখে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে, ঠিক আছে, চাপ বৃদ্ধি করলে তার আয়তন কি হবে। তাহলে এখানে কিন্তু টেম্পারেচারটা আমাদের ফিক্সড, টেম্পারেচারটা কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, টেম্পারেচারটা হচ্ছে কনস্ট্যান্ট, সেক্ষেত্রে বলছে চাপ বৃদ্ধি করলে আয়তন কি হবে। চাপ আর আয়তনের যদি আমরা সম্পর্কটা দেখি তাহলে পি ভ্যারাইজেস 1/v হয়ে যাচ্ছে। তার মানে কি, চাপ বাড়ালে আয়তন কমছে এবং চাপ কমালে আয়তন বাড়ছে। তাহলে সেক্ষেত্রে আয়তন কি হবে, এখানে আমাদেরকে বলেছে যে চাপটাকে বৃদ্ধি করা হচ্ছে, তাহলে আয়তন কি হবে, আয়তন অবশ্যই করে হ্রাস পাবে। ঠিক আছে, তার কারণ আমরা জানি যে পি আর ভি মানে হচ্ছে চাপ আর আয়তন কিন্তু সবসময় ব্যস্ত সম্পর্কের মধ্যে রয়েছে। ঠিক আছে, ব্যস্ত সম্পর্কে রয়েছে, সেই কারণে একটাকে বৃদ্ধি করলে অন্যটা কিন্তু কমবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের, 410 বলছে বাস্তব গ্যাসগুলির আচরণ আদর্শ গ্যাসের আচরণ থেকে সবচেয়ে বেশি বিচ্যুত হয়। তাহলে আমরা জানি যে আদর্শ গ্যাসের যে সমীকরণ বা আদর্শ গ্যাসের যে কথাটা আমরা বলি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আদর্শ গ্যাস কিন্তু নেই। ঠিক আছে, তাহলে বাস্তব গ্যাস যেগুলো রয়েছে সেগুলোর আচরণ আদর্শ গ্যাসের থেকে সবচেয়ে বেশি বিচ্যুত হয়, সেই কন্ডিশনটা কখন হবে, তার মানে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে আচরণের সবচেয়ে বেশি পার্থক্য দেখা যায়, সেই কন্ডিশনটা কি হবে। তাহলে অপশন এতে বলছে নিম্ন চাপ নিম্ন উষ্ণতা, নিম্ন চাপ উচ্চ উষ্ণতা,
উচ্চচাপ নিম্ন উষ্ণতা নাকি উচ্চচাপ উচ্চ উষ্ণতা? রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, উচ্চচাপ এবং নিম্ন উষ্ণতা। উচ্চচাপ এবং নিম্ন উষ্ণতার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা দেখবো যে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের আচরণটা কিন্তু বিচ্যুত হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের আচরণের ডিফারেন্সটা সবচেয়ে বেশি হচ্ছে। ঠিক আছে, উচ্চচাপ এবং নিম্ন উষ্ণতায়। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। 411 কি বলছে আমাদেরকে, দেখো 411 বলছে স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক। ওকে, তাহলে চাপের সঙ্গে ঘনত্ব বলেছে, তাহলে পি এর সঙ্গে আমরা বলবো ডি বা ডেনসিটির সম্পর্ক। ঠিক আছে, পি এর সঙ্গে ডি বা ডেনসিটির সম্পর্ক কি বলছে, তাহলে নির্দিষ্ট উষ্ণতা যখন স্থির রয়েছে আমাদের, তাহলে পি আর ডি এর মধ্যে সম্পর্কটা কি হবে, সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, সমানুপাতিক সম্পর্ক। তার মানে কি, সমানুপাতিক সম্পর্কটা কেন হচ্ছে আমরা দেখবো এখানে, যে পি এবং ডি চাপ এবং ঘনত্ব, তার মানে চাপটা যখন আমরা ইনক্রিজ করছি, চাপ যখন বাড়াচ্ছি তখন ঘনত্বটাও কিন্তু বাড়বে। ঠিক আছে, চাপ যখন বাড়াচ্ছি তখন কিন্তু ঘনত্বটাও বাড়বে। ঠিক আছে, এবং স্বাভাবিকভাবেই ঘনত্ব বাড়লে কি হবে, আয়তন কমবে। ঠিক আছে, চাপ বাড়ালে কি হচ্ছে, ঘনত্বটা বাড়ছে, এবং চাপ বাড়ালে যেহেতু ঘনত্ব বাড়ছে সে কিন্তু আয়তনটা কিন্তু কমবে। ঠিক আছে, মনে রাখতে হবে। তাহলে সমানুপাতিক সম্পর্ক হচ্ছে পি ইনক্রিজ করলে চাপ বাড়ালে ঘনত্ব বাড়বে। ঠিক আছে, তাহলে চাপ এবং ঘনত্বের মধ্যে সমানুপাতিক সম্পর্ক, চাপ এবং আয়তনের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসছি। 412 কি বলছে, দেখো উষ্ণতার পরম স্কেল আবিষ্কার করেন। তাহলে পরম স্কেল কে আবিষ্কার করেছিলেন, অপশনগুলো দেখলে আমরা সহজেই মনে রাখতে পারবো, সহজেই কিন্তু অ্যান্সারটা করতে পারবো। দেখো কি বলছে, বয়েল, চার্লস, কেলভিন নাকি গেল-উশা, কি হবে রাইট অ্যান্সার? উষ্ণতার পরম স্কেল আবিষ্কার কে করেছিলেন? আমরা জানি যে পরম স্কেলের যে এককটা রয়েছে সেটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু সহজেই আমরা বলতে পারবো। পরম স্কেলের যে উষ্ণতা তার হচ্ছে এককটা কি, কেলভিন। তাহলে উষ্ণতা যে এককটা হচ্ছে কেলভিন, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এই স্কেলটা কে আবিষ্কার করেছিলেন? এই স্কেলের আবিষ্কারকের নাম অনুসারেই কিন্তু তার স্কেল উষ্ণতার যে এককটা তার কিন্তু নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, স্কেলের যে আবিষ্কারক বা পরম উষ্ণ স্কেলের যে স্কেলটা যে আবিষ্কার করেছেন কে, কেলভিন, তাহলে তার নাম অনুসারে কিন্তু আমরা এককটার নাম দিয়েছি কেলভিন। ঠিক আছে, চলো নেক্সট আমরা বলবো 413 কি রয়েছে, দেখো একটি আদর্শ গ্যাসের উদাহরণ হলো, একটি আদর্শ গ্যাসের উদাহরণ আমরা জানি। ঠিক আছে, আদর্শ গ্যাসের উদাহরণ আমরা এখনই বললাম যে আদর্শ গ্যাসটা কিন্তু আমরা শুধুমাত্র বইতেই পড়ে থাকি, আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস কিন্তু এক্সিস্ট করে না। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কি হবে, হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন নাকি কোনোটাই নয়? তাহলে আদর্শ গ্যাস কি হবে, কোনোটাই নয়। আদর্শ গ্যাস কিন্তু এক্সিস্ট করে না, আদর্শ গ্যাস বলে কিন্তু কোনো গ্যাস আমরা দেখতে পাবো না, বা আমরা আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস কিন্তু নেই অ্যাকচুয়ালি, সেটা কিন্তু আমরা বইতে শুধুমাত্র সূত্রের মধ্যে সেটা সীমাবদ্ধ রয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। 414 কি হচ্ছে, 414 কি বলেছে, দেখো বয়েলের সূত্র অনুযায়ী পিভি, পি এর লেখচিত্র। ঠিক আছে, এটার লেখচিত্রটা কি হবে, দেখো লেখচিত্রগুলো তোমাদেরকে কিন্তু দেওয়া রয়েছে, তোমাদেরকে দেখে কিন্তু বলতে হবে কোনটা লেখচিত্র। ঠিক আছে, অপশন এ দেওয়া রয়েছে, অপশন বি তে দেওয়া রয়েছে, ঠিক আছে, অপশন সি তে দেওয়া রয়েছে এবং অপশন ডি তে দেওয়া রয়েছে। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, রাইট অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, অপশন বি। এখানে যেহেতু টিটা কনস্ট্যান্ট বা টেম্পারেচারটা কনস্ট্যান্ট, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এইটা হচ্ছে আমাদের আদর্শ মানে অ্যাকচুয়ালি তোমাদের বয়েলের সূত্রের যে লেখচিত্র। ঠিক আছে, এখানে টিটা হচ্ছে কনস্ট্যান্ট এবং আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কি হচ্ছে, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের সমান্তরাল বরাবর কিন্তু যাচ্ছে। ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরালে কিন্তু যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সোনার প্রযুক্তিতে ব্যবহার করা হয়, সোনার প্রযুক্তিতে ব্যবহার করা হয় শব্দেতর তরঙ্গ নাকি শব্দোত্তর তরঙ্গ, শ্রুতিগোচর শব্দ নাকি কোনোটাই নয়? তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, সোনারে ব্যবহার করা হচ্ছে কি, শব্দোত্তর। আচ্ছা, সোনারের কিন্তু পুরো নামটা তোমাদেরকে মনে রাখতে হবে। সোনারের পুরো নামটা কি, আশা করি তোমরা অনেকেই জানো। সোনারের পুরো নাম হচ্ছে কি, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এইটা থেকেও কিন্তু তোমাদের কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, এর ফুল ফর্ম দিয়ে বিভিন্ন টার্মগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, টার্মগুলো চেঞ্জ করে কিন্তু তোমাদের কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে সাউন্ড নেভিগেশন এন্ড রেঞ্জিং সোনার, তাহলে সোনারের ক্ষেত্রে তার ফুল ফর্মটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তার কারণ এক্সামে অনেক সময় কি হচ্ছে, সাউন্ড নেভিগেশন, ঠিক
ঠিক আছে, এই যে টার্মগুলো রয়েছে সাউন্ড, নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, এই টার্মগুলোকে চেঞ্জ করেও কিন্তু তোমাদেরকে কোয়েশ্চেন দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে কিন্তু সোনারের ফুল ফর্মটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবং এখানে আমরা বলবো যে শব্দতর তরঙ্গ, শব্দতর তরঙ্গ মানে কি, যেই তরঙ্গটা হচ্ছে আমাদের শ্রুতিগোচর বা শ্রুতি সীমার বাইরে চলে যাচ্ছে। আমরা জানি যে আমরা কত হার্জ থেকে কত হার্জের মধ্যে শুনতে পাচ্ছি, আমরা জানি যে 20 থেকে 20 হার্জ থেকে আমরা কি হচ্ছে না 20,000 হার্জের মধ্যে কিন্তু আমরা শব্দটা শুনতে পাচ্ছি। ঠিক আছে, 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে কিন্তু মানুষের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে অডিবল সাউন্ড বা অডিবল রেঞ্জ বলবো আমরা। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যেকার যত সমস্ত শব্দ, যত সমস্ত ফ্রিকোয়েন্সি, সেগুলো কিন্তু আমরা শুনতে পাচ্ছি। 20 হার্জের কম হয়ে গেলে, 20 হার্জের কম হয়ে গেলে আমরা সেটাকে শুনতে পাবো না, বা 20,000 হার্জের থেকে যদি বেশি হয়ে যায় শব্দের তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি, সেক্ষেত্রে কিন্তু সেটাকেও আমরা শুনতে পাবো না। তাহলে যে শব্দগুলো 20 হার্জের থেকে কম তাদেরকে আমরা বলছি শব্দে তর। শব্দে তর, শব্দযুক্ত ইতর মনে রাখবে, ইতর মানে হচ্ছে ছোট বা কম। তাহলে শব্দে তর মানে হচ্ছে যেটা হচ্ছে ইনফ্রাসনিক, ইনফ্রাসনিক মানে 20 হার্জের থেকে যেগুলো কম। ঠিক আছে, এবং শব্দতর মানে হচ্ছে কি, যেগুলো হচ্ছে 20,000 হার্জের থেকে বেশি। শব্দতর, শব্দযুক্ত উত্তর, উত্তর মানে পরে মনে রাখবে 20,000 হার্জের পরে। ঠিক আছে, সেটা যেই সাউন্ডটা, যেটাকে আমরা বলছি কি আল্ট্রাসনিক সাউন্ড, সেই সাউন্ডটাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, এবং সেটাও কিন্তু এই শোনার কাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে। এবং আরো কিন্তু বিভিন্ন রকম কাজ রয়েছে। আমরা জানি বাদুড় যে চলাফেরা করছে, বাদুড়, বাদুড় কি ধরনের সাউন্ড উৎপন্ন করছে, বাদুড় কিন্তু এই শব্দতর তরঙ্গ উৎপন্ন করছে। ঠিক আছে, বাদুড় কিন্তু আমরা জানি যে নকটার্নাল অ্যানিমাল, ও হচ্ছে নিশাচর প্রাণী, চোখে দেখতে পায় না, কিন্তু অন্ধকারের মধ্যে চলাফেরা করতে গেলে কি হচ্ছে, ওকে অবশ্যই করে কোনো কিছু একটা ডিভাইস থেকে কাজে লাগাতে হবে। তো সেই জন্য তাদের মধ্যে ইনবিল্ড কিন্তু এই ডিভাইস থাকে, যাতে করে তারা কি করছে না, তারা কিন্তু নিজেদের মুখে কিন্তু এই শব্দতর তরঙ্গ, বা দেখবো যে 20,000 হার্জের থেকে বেশি শব্দ তরঙ্গযুক্ত তারা কিন্তু শব্দ উৎপন্ন করতে পারছে, এবং সেখান থেকেই কিন্তু তারা চলাফেরার কাজে কিন্তু সেটাকে কাজে লাগাতে পারছে, এবং তারা বুঝতে পারছে কোথায় তাদের কিন্তু বাধা রয়েছে এবং কোথায় কি রয়েছে, তারা কিন্তু সেগুলো সহজেই কিন্তু বুঝতে পারে। ঠিক আছে, চল। এবং আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে যে মানুষ যখন ছোট থাকে, ইনফ্যান্ট বেবি যখন থাকে, ঠিক আছে, বা হচ্ছে যখন একদম একদম সদ্যজাত অবস্থাতে থাকে, তখন দেখবে বাচ্চারা অনেক সময় কি হচ্ছে, কেঁদে ওঠে, বা বিভিন্ন সময় নিজের মনে হাসতে থাকে, হঠাৎ করে কেঁদে ওঠে। এই যে ঘটনাগুলো ঘটছে কিসের জন্য, তারা কিন্তু কি হয়, এই যে 20 হার্জের থেকে অনেক কম সাউন্ড কিন্তু তারা অনেক সময় শুনতে পায়। ঠিক আছে, যেটা কিন্তু একজন প্রাপ্তবয়স্ক বা একজন অ্যাডাল্ট হিউম্যান বিং শুনতে পাচ্ছে না। তারা কিন্তু, বেবিরা কিন্তু এই 20 হার্জের থেকে কম তরঙ্গযুক্ত শব্দ কিন্তু অনেক সময় শুনতে পায়। তো সেই জন্য মাঝে মাঝে কিন্তু দেখবে বেবি হঠাৎ করে কেঁদে উঠছে। ঠিক আছে, তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে কি, তারা এমন কিছু শব্দ একটা শুনতে পাচ্ছে যেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। চলো, তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। 416 কি বলছে, মা শব্দটির প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব হচ্ছে এক্স মিটার। মা শব্দটির প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব হচ্ছে এক্স মিটার। তাহলে মা হচ্ছে কি একটা সিঙ্গেল সাউন্ড, মা বলছি একটাই সাউন্ড হচ্ছে। সেক্ষেত্রে বলছে আমরা যদি বাবা বলি, তাহলে বাবা হচ্ছে সাউন্ড, দেখো দুটো সাউন্ড আসছে, বাবা সাউন্ড আসছে। তাহলে প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব কত হতে হবে, ন্যূনতম দূরত্ব কত হতে হবে। তাহলে দেখো রাইট অ্যান্সার কি হচ্ছে, অপশন দিয়েছে দেখো এক্স মিটার, 2x মিটার, 3/5 মিটার, নাকি 4x মিটার। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অপশন বি, 2x মিটার। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, শব্দেতর শব্দ শুনতে পায়। শব্দেতর মানে আমি এক্ষুনি বললাম যে ইনফ্রাসনিক। ঠিক আছে, ইনফ্রাসনিক সাউন্ড, ইনফ্রাসনিক সাউন্ড তার মানে হচ্ছে শব্দেতর, 20 হার্জের থেকে কম, 20 হার্জের থেকে কম। তাহলে অপশনগুলো দেওয়া রয়েছে দেখো, তিমি, গরু, মানুষ, নাকি পাখি। রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তিমি। ঠিক আছে, তিমি কিন্তু এই শব্দেতর তরঙ্গ বা হচ্ছে 20 হার্জের কম কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ তরঙ্গগুলো কিন্তু তারা শুনতে পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। 418 কি বলছে দেখো, 418 বলছে আমাদেরকে অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত করার উপায়। অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত করার উপায় কি হচ্ছে, তাহলে রাইট অ্যান্সার আয়তন কমানো, চাপ বাড়ানো, উষ্ণতা কমানো, নাকি সবই ঠিক, মানে সবগুলো, উপরে সবগুলো। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি অসম্পৃক্তকে সম্পৃক্ত করতে হবে। এবং সেক্ষেত্রে বলেছে কি, আমরা যদি বলি যে জলীয় বাষ্প, তাহলে বাতাসের মধ্যে
জলীয় বাষ্প মানে কি, বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ, যেটা হিউমিডিটি আমরা বলছি, আর্দ্রতা। তাহলে সেক্ষেত্রে সম্পৃক্ত মানে কি, তার মধ্যে যতটা পরিমাণ, আমরা যদি বলি একটা দ্রবণকে আমরা সম্পৃক্ত দ্রবণ কখন বলছি, সেখানে আমরা দেখবো যে আমরা যদি জলের মধ্যে চিনি মেশাতে থাকি তাহলে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত কিন্তু সেই চিনিটা মিশবে এবং তারপরে দেখবো যে আর চিনি কিন্তু মিশছে না। তার মানে কি, যতটা পরিমাণ চিনি তার মধ্যে যাওয়া উচিত ছিল ততটা পরিমাণই চলে গেছে, তখনই আমরা বলবো যে সেই দ্রবণটা সম্পৃক্ত। ঠিক আছে, অসম্পৃক্ত মানে আরো কিন্তু কিছু, ধরি আমরা যদি একদম সোজাভাবে ধরি, একদম সোজাভাবে যদি আমরা এটাকে বোঝার চেষ্টা করি, একটা প্যাকেট রয়েছে এবং এই একটা প্যাকেটের মধ্যে আমরা কোনো কিছুকে রাখার চেষ্টা করছি, তাহলে দেখবো যে প্যাকেটের মধ্যে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত কিন্তু, ঠিক আছে, সেটা কিন্তু ভর্তি হতে থাকবে। ঠিক আছে, তাহলে যতক্ষণ না ভর্তি হচ্ছে এটাকে আমরা কি বলবো, অসম্পৃক্ত। ঠিক আছে, যতক্ষণ না ভর্তি এটাকে আমরা বলবো অসম্পৃক্ত। ঠিক আছে, যখনই এটা কি হয়ে যাচ্ছে, যখনই দেখবো যে এই প্যাকেটটা এই কি হচ্ছে, বলগুলো রাখতে রাখতে বা একটা জিনিস রাখতে রাখতে যখন দেখবো যে একদম ভর্তি হয়ে যাচ্ছে, ঠিক আছে, একদম কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে, তার মধ্যে আর কিন্তু কোনো জায়গা খালি নেই, আর কিন্তু কোনো জায়গা খালি নেই কোনো কিছু রাখার জন্য, তাহলে এইটাকে আমরা কি বলবো, এইটাকে আমরা বলবো কি, সম্পৃক্ত। ঠিক আছে, এইটাই হচ্ছে কিন্তু সম্পৃক্ত এবং অসম্পৃক্তের আইডিয়া। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বলছে যে সম্পৃক্ত বাষ্পকে বা অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত করার উপায় কি হচ্ছে, দেখো বলছে আয়তন কমানো। আয়তন কমানো, তাহলে আয়তন কমালে কি হবে, আয়তন কমিয়ে দিলে কি হবে, সেটা কিন্তু যতটা ছিল, আমরা যদি কি করি যে এই প্যাকেটটাকে না ভর্তি করে আমরা বললাম যে প্যাকেটটাকে আমি কেটে ছোট করে দিলাম, ঠিক আছে, কেটে ছোট করে দিলাম, সেক্ষেত্রে কি হয়ে গেল, তখন এটা সম্পৃক্ত হয়ে যাবে। ঠিক আছে, আবার কি বলছে, চাপ বাড়ানো। চাপ বাড়ানো, এবার চাপ বাড়ানো মানে কি, এটাকে আমি চাপ বাড়ালে এটার আয়তনটা কমে যাবে, চাপ বাড়ানো মানেই হচ্ছে আয়তন কমানো। আমরা জানি চাপ এবং আয়তন দুটো হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্ত সম্পর্কে রয়েছে, চাপ বাড়ানো মানেই আয়তন কমে যাচ্ছে। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, উষ্ণতা কমানো। উষ্ণতা কমিয়ে দিলে কি হবে, উষ্ণতা কমিয়ে দিলে কি হবে, তখন গ্যাসের অণুগুলো কিন্তু তাদের যে গতিশক্তিটা সেটা কিন্তু কি হচ্ছে, সেটা কিন্তু কমে যাচ্ছে এবং এটা কিন্তু সম্পৃক্ত হতে কিন্তু সাহায্য করছে। তাহলে রাইট অ্যান্সার কি হবে, সবগুলোই কিন্তু ঠিক হবে। ঠিক আছে, সবগুলোই কিন্তু এখানে আমরা দেখবো যে সবগুলোই কিন্তু ঠিক হবে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি, কোন বদ্ধ ঘরে জল স্প্রে করলে শিশিরাঙ্ক, ঠিক আছে, কোন বদ্ধ ঘরে জল স্প্রে করলে কি হচ্ছে, শিশিরাঙ্ক বাড়ে, কমে, একই থাকে, নাকি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। বদ্ধ ঘরের মধ্যে জল স্প্রে করলে কি হচ্ছে, সেখানে হচ্ছে আমরা দেখবো যে শিশিরাঙ্কটা বাড়ছে। তার মানে বদ্ধ ঘর মানে কি, সেখানে কিন্তু কোনোভাবেই এয়ার সার্কুলেশন হচ্ছে না। বদ্ধ ঘরে আমরা যদি জল স্প্রে করি, সেই জলটা যেহেতু সেখানে স্প্রে করা মানে কি, জলগুলো কিন্তু খুব ছোট 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 ছোট, একদম বলবো যে এয়ার ভেপারের মতো করে বা জলীয় বাষ্পের মতো করে সেগুলো কিন্তু ছড়িয়ে পড়ছে। যেহেতু বদ্ধ ঘর, সেখানে কিন্তু এয়ার সার্কুলেশন হচ্ছে না। ঠিক আছে, এয়ার সার্কুলেশন না হওয়ার জন্য কি হচ্ছে, সেই জলীয় বাষ্পগুলো কিন্তু কোথাও বেরিয়ে যেতে সহজে পারছে না। তাহলে শিশিরাঙ্ক মানে কি, যেই নির্দিষ্ট উষ্ণতাতে বা যেখানে এসে শিশির কিন্তু জমা হচ্ছে, তাহলে সেই যে জলীয় বাষ্পগুলো যেহেতু তারা কোথাও বেরিয়ে যেতে পারছে না, তাহলে কি হবে, ধীরে ধীরে তারা কিন্তু জমা হতে থাকবে মাটিতে বা শিশিরের মতো করে কিন্তু পড়তে থাকবে। তাহলে শিশিরাঙ্ক কি হয়ে যাচ্ছে না, বাড়ছে। ওকে, আজকের আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন, লাস্ট বাট নট লিস্ট, কি বলছে, দুধ থেকে দুধের স্বর পৃথক করা যায়। দুধ থেকে দুধের স্বর পৃথক করা যায় বা দুধ থেকে যে বাটার বা দুধ থেকে যে মাখন তৈরি করা হচ্ছে সেটা কি পদ্ধতিতে তৈরি করা হয়। ঠিক আছে, দেখো বলছে অধঃক্ষেপণের দ্বারা, ঊর্ধ্বপাতনের দ্বারা, সেন্ট্রিফিউজ যন্ত্র দ্বারা এবং পাতনের দ্বারা। ঠিক আছে, বাটার বা মাখন তৈরি করা হচ্ছে কিসের সাহায্যে, না মাখন তৈরি করা হচ্ছে বা আমরা বলবো যে দুধের স্বর পৃথক করা হচ্ছে কিন্তু সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্বারা। ঠিক আছে, সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্বারা দেখবে দুধ থেকে মাখন তৈরি করার জন্য সেটাকে কিন্তু প্রচুর পরিমাণে কি করা হচ্ছে, ফেটানো হয় বা সেটাকে আমরা বলবো যে প্রচুর পরিমাণে কিন্তু সেটাকে একটা যন্ত্রের সাহায্যে ঘোরানো হচ্ছে। ঠিক আছে, সেখানে কি হচ্ছে, এই সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে, মানে এই যে বলটা প্রয়োগ করা হচ্ছে তার ফলে কি হচ্ছে, এইভাবে কিন্তু আমরা সেটাকে কি করছি, প্রচুর পরিমাণে ঘোরানোর ফলে সেখানে একটা কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হচ্ছে এবং এই ফোর্সটাই কিন্তু আমাদের আলটিমেটলি কি করছে না, দুধ থেকে বাটার বা দুধ থেকে মাখন বা দুধের স্বরটাকে কিন্তু পৃথক করতে সাহায্য করছে। ঠিক আছে, তো চলো আজকে সেটটা এখানেই কমপ্লিট হচ্ছে। প্রত্যেকটা সেটের মতো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ কি, প্রত্যেকটা সেটের মতো তোমরা কিন্তু এখানে তোমাদের অ্যান্সার কিটা পেয়ে যাচ্ছ। অ্যান্সার কি কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ, অ্যান্সার কিগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা সেটের মতো। তোমরা কিন্তু নিজেরা এটাকে প্র্যাকটিস করতে পারবে, নিজেরা কিন্তু বারবার করে রিভাইজ করতে পারবে। অবশ্যই করে কিন্তু দেখো অলরেডি তোমাদের 420 খানা কিন্তু তোমাদের এমসিকিউ অলরেডি তোমাদেরকে আমরা প্রোভাইড করে ফেললাম।
আজকের সেটটা নিয়ে, তাহলে দেখো 420টা কিন্তু তোমাদেরকে এমসিকিউ করা হয়ে গেল। তোমাদের এই কোয়েশ্চেনগুলো বারবার করে কিন্তু তোমরা রিভাইজ করতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? এর মধ্যে থেকে কিন্তু তোমরা কমন কোয়েশ্চেন অবশ্যই করে তোমাদের এক্সামে পেয়ে যাচ্ছ। এবং ক্লাসটা যারা যারা করলে, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবে। এছাড়া অন্য কোনো টপিকের উপর ক্লাস প্রয়োজন কিনা সেটাও কিন্তু তোমরা অবশ্যই করে জানাবে। বন্ধুদের সঙ্গে কিন্তু ক্লাসটাকে শেয়ার করবে, লাইক করবে এবং অবশ্যই করে কিন্তু বারবার করে প্র্যাকটিস করতে থাকো। এক্সাম কিন্তু তোমাদের সামনেই রয়েছে। আজকের ক্লাসটা এখানেই থাকছে। নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।